আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ শোকাবহ ১৫ই আগস্ট। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ভোররাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে পাষণ্ডতা নিয়ে, যে নির্মমতা নিয়ে, যে আদিমতা নিয়ে হত্যা করা হয়েছিল, এরকম মিলিটারি কু, এরকম সামরিক হত্যাকাণ্ড, এরকম পলিটিক্যাল ব্লান্ডার এবং পলিটিক্যাল মার্ডার কয়েক শত বছর ইতিহাসে আমাদের এই সমসাময়িক দুনিয়াতে ঘটেছে বলে আমার জানা নেই। রাজনীতিতে পট পরিবর্তন হয়, সামরিক কু হয়, প্রতিপক্ষকে মেরে ফেলে, কখনো গিলোটিনে, কখনো গাদ্দাফির মতো ধরে গণপিটুনি দিয়ে, কখনো সাদ্দামের মতো ফাঁসিতে লটকিয়ে। আমাদের এই পাক ভারত উপমহাদেশেও এরকম পলিটিক্যাল হত্যাকাণ্ড ঘটেছে। যেমন কর্নেল তাহেরকে হত্যা করা হয়েছে, যেমন জুলফিকার আলী ভুট্টোকে হত্যা করা হয়েছে। আবার সামরিক যে কুয়ের মাধ্যমে বহু হত্যাকাণ্ড ঘটিয়ে প্রতিপক্ষ ক্ষমতায় এসছে। কিন্তু বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছে, এটাকে আপনি রাজনৈতিক বিস্ফোরণ বলতে পারেন না। মানুষ ক্ষোভ ছিল, তার বিরুদ্ধে ব্যর্থতা ছিল, তারপর যাকে বলা হয় অনাস্থা ছিল। বহু মানুষ একটা পরিবর্তন চেয়েছিল। কিন্তু অবাক করা একটা বিষয় ছিল যে তিনি তার যুগের এমন একজন মানুষ ছিলেন, শত কিছুর শত প্রতিকূলতা সত্ত্বেও মানুষজন তার কাছেই যেত। তার শত্রুরা তার কাছে যেত। তার শত্রুরা তার উপর আস্থা রাখত। তার প্রতিদ্বন্দ্বীরা তিনি যেভাবে চাইতেন সেভাবে তর্ক করত, বিতর্ক করত, কিন্তু দিন শেষে তার উপর থেকে আস্থা সরিয়ে নিত না। যেমন ধরুন এখন তারেক রহমান সাহেব, তো তিনি আপনি তাকে নিয়ে যত কথাই বলেন না কেন, এখন তিনি যদি শেখ হাসিনাকে ডাকেন যে আপনি আসেন, একপাশে শেখ হাসিনা বসছে, তারপর অন্য পাশে ডক্টর মোহাম্মদ ইউনূস বসছে, জিনিসটা কেমন হয়? তিনি যদি আবার সেই জেলখানা থেকে তিনি যান, জেলখানাতে গিয়ে হঠাৎ করে একদিন সেই আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দুপুরে লাঞ্চ করেন, জাসদের নেতাদের সঙ্গে ডিনার করেন, আর ওদের পরিবারে যারা লোকজনরা আছে তাদের সবাইকে নিয়মিত উপহার পাঠান। এই জিনিসগুলো করে যদি তারেক রহমান সাহেব করে এবং পত্রপত্রিকা আসে, উনি কয় ঘন্টা ক্ষমতায় থাকবেন? কিন্তু এই একই ঘটনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সন থেকে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তিনি করে গেছেন। তার প্রবল বিরোধী সেই খানে সবুর তাকে জেলখানা থেকে বের করেছেন, জেলখানায় গিয়ে তার সঙ্গে খাবার খেয়েছেন এবং নিজের বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে ঢাকা সেন্ট্রাল জেলে গিয়ে খানে সবুরের সঙ্গে একত্রে খাবার খেয়েছেন। তার প্রবল প্রতিদ্বন্দ্বী, তার শত্রু সেই শাহজিউর রহমান, মুসলিম লীগের শাহজিউর রহমান, পরবর্তীতে জিয়া রহমান প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাকে প্রতি মাসে তিনি মাসোহারা দিতেন তার সংসার যেন চলে। তিনি তার রাজনৈতিক গুরু, তার শত্রু, তার প্রতিদ্বন্দ্বী সেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার সাথে দেখা করার জন্য নিয়মিত তিনি ঢাকা থেকে টাঙ্গাইলে সন্তোষে চলে যেতেন। আর উনি যদি টেলিফোন করতেন বা কথা বলতে চাইতেন, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে তার কথা শুনতেন। এমনকি দেখা গেল যে উনি যে ওনার যে সরকারি বাসভবন, এখন যে যমুনার সামনে ওই যে একটা ভবন আছে, ওখান দিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একটা মিছিল করে যাচ্ছিলেন প্রচণ্ড রোদ্রের মধ্যে। তো বঙ্গবন্ধু ওখানে মিটিং করতেছিলেন, তিনি রাস্তায় বের হয়ে তার উস্তাদকে বা গুরুকে সালাম করলেন। তাকে বললেন যে ঠিক আছে ওরা থাকুক, আপনি আসেন ভিতরে একটু জিরিয়ে বসে একটু রেস্ট নিয়ে তারপরে আপনি মিছিল করেন। সে না করতে পারল না, সে সেখানে গেলেন। যাওয়ার পরে সেই বাইরে হাজার হাজার নেতাকর্মী বসে আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর, আর সে বঙ্গবন্ধুর সঙ্গে বসে দুপুরের খাবার খাচ্ছেন। আর বঙ্গবন্ধু তাকে বড় বড় রুই মাছের মাথা ঠাতা ইত্যাদি সব খাওয়াইয়া সেইগুলো আবার তার পরের দিন পত্রিকা ছাপিয়ে দিয়েছে। বিশাল রাজনৈতিক কেলেঙ্কারি। এই ছিল তার রাজনীতি। তার থেকে বের হয়ে জাসদ করবে,
জাসদের নেতারা তার সঙ্গে দেখা করতে গেলেন, বুকের উপর পড়লেন, কান্নাকাটি করলেন, সালাম করলেন, কালকে থেকে আপনার বিরোধিতা করব। এভাবে আসম আব্দুর রব, সিরাজুল আলম খান সবাই তার কাছ থেকে বলে কে বিদায় নিয়ে আসলেন। তিনি সিংহাসনে বসে খবর নিলেন যে আমার প্রবল প্রতিদ্বন্দ্বী ওই যে ফরিদপুরের মোহন মিয়া, ভাই তো জীবিত নাই, তার ছেলেরা মেয়েরা কিভাবে সংসার চলছে, একটু খোঁজ খবর নিয়ে দেখো, তোদেরকে সাহায্য করো, তাদেরকে ফরিদপুর জুট মিলটা যেন চলতে পারে সেই রকম ব্যবস্থা করা হয়েছে। এই ছিল তার রাজনৈতিক প্রজ্ঞা, তার আন্তরিকতা, তার প্রেম, তার ভালোবাসা, এত বড় বিশাল একটা দরদ। এবং সেই দরদের মধ্যে সবচেয়ে মারাত্মক একটা উদাহরণ আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের নয়, পুরো বাংলা সাহিত্যের, এপার বাংলা ওপার বাংলার কিংবদন্তি কবি আল মাহমুদ। তিনি চাকরি করতেন সম্পাদক হিসেবে গণকণ্ঠে, মানে জাসদের গণকণ্ঠ পত্রিকাতে। এবং এই গণকণ্ঠ মানে বঙ্গবন্ধুর মৃত্যুর জন্য, তার ক্ষমতাচ্যুতির জন্য, 15ই আগস্টের জন্য যদি কোনো মিডিয়া দায়ী থাকে তাহলে 1 নম্বর হলো এই গণকণ্ঠ। তো গণকণ্ঠের যে মালিক জাসদ, তারা সেই শেখ কামাল থেকে শুরু করে বঙ্গবন্ধুর শাসন আমলে তছনছ করে ছেড়ে দিয়েছে। কাজেই তাদের সম্পাদকের সাথে বঙ্গবন্ধুর কেমন সম্পর্ক থাকবে এটা বোঝার চেষ্টা করেন। সে পত্রিকা বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার পরে সে আন্ডারগ্রাউন্ডে চলে গেল, তাকে গ্রেপ্তার করে তারপরে শেষে তাকে মানে জেলখানায় নেওয়া হলো, কবি আল মাহমুদকে। তো কবি আল মাহমুদকে জেলখানায় নেওয়ার পরে জেল থেকে বের হয়ে তিনি একেবারে অসহায় হয়ে গেলেন, কোথায় যাবেন। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গেলেন। বঙ্গবন্ধু বললেন, কী ব্যাপার, তুমি আসছো কেন? বলে, আসছি একটা চাকরি দেন আমাকে, আমি এখন খাবো কি? আগে তো আপনাকে গালাগালি করে আপনার বিরুদ্ধে লিখে 2 পয়সা আয় রোজগার করতাম, আপনি তো সেটাও বন্ধ করে দিলেন, এখন আমি খাবো কি? তখন সে বলল যে ঠিক আছে, যা, তুই শিল্পকলা একাডেমির পরিচালক হ, তোকে সেটা বানিয়ে দিচ্ছি। তো সে বললো যে আমি কীভাবে হবো, ওটা তো সরকারি চাকরি, ওখানে তো লেখাপড়া লাগবে, আমি তো ম্যাট্রিক পাস করিনি। তো বললো, আরে তুই কবি না, কবির কি লেখাপড়া লাগে নাকি, সার্টিফিকেট লাগে না, যা, বলে তাকে শিল্পকলা একাডেমির পরিচালক বানিয়ে দিলেন। দিস ইজ বঙ্গবন্ধু। তার সঙ্গে জিয়াউর রহমানের যেমন সম্পর্ক ছিল, কাদের সিদ্দিকের তেমন সম্পর্ক ছিল, জেনারেল আবুল মঞ্জুরের সাথে যেমন সম্পর্ক ছিল, কর্নেল তাহারের সাথে তার তেমন সম্পর্ক ছিল। এমনকি শরীফুল হক ডালিম, মেজর ডালিম, সে ডালিমের স্ত্রীর সঙ্গে তার সেরকম সম্পর্ক ছিল। মেজর ডালিম এবং তার স্ত্রীর মানে তাদের বিয়ের উকিল বাপ ছিলেন বঙ্গবন্ধু। সেই মানুষটিকে 75-এর 15ই আগস্ট মেরে ফেলা হয়েছে। এই হত্যাকাণ্ড, এই নির্মমতা নিয়ে বহু কবিতা, বহু নাটক, বহু ইতিহাস, বহু গল্প দেশে বিদেশে রচিত হয়েছে। সারা বিশ্বের ইতিহাসের পাতাগুলো ভরে গিয়েছে বঙ্গবন্ধুর বিয়োগাত্মক সেই মৃত্যুর কাহিনীকে স্মরণ করে। এগুলো মোরলেস আপনারা সবাই জানেন। তার চরিত্র হননের জন্য, তার সম্পর্কে বাজে কথা বলার জন্য, মানে তার উপর অত্যাচার, তার মাথার খুলি, মানে তার যে মূর্তি ভেঙে সেটার উপর পায়খানা করা, প্রস্রাব করার মতো ঘটনা এই বাংলাদেশে ঘটেছে, এখনো ঘটে চলছে। কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো, আপনার যে বাঙালি সত্তা আছে, বাঙালি ভাষা আছে, বাঙালির মন এবং মনন্য রয়েছে, সেখানে আপনি একবার চিন্তা করুন, একজন নেতাকে বসান, 1000 বছরে আপনার যে পোর্ট্রেটগুলো আপনার সামনে আছে তার মধ্যে একজন শেখ মুজিবকে বসান, তার পাশে অন্য কোনো বাঙালিকে বসান, দেখেন তো আপনি কার কথা আপনার ভালো লাগে, কাকে আপনার নেতা হিসেবে দেখতে ইচ্ছে করে, কার নামটা মনে হয় আপনার একান্ত নিজের, কার নামটা মনে হয় এটা বাঙালি নাম, এটা বাঙালি পরিবার, এর চেহারা বাঙালির মতো, এর পোশাক বাঙালির মতো, কিন্তু এর গড়ন, আকার, আকৃতি বাঙালির মতো নয়, নেতার মতন। মানে ওই যে মৌমাছি এবং রানী মৌমাছির মধ্যে যেভাবে পার্থক্য, ওই রকম এ সিংহ, কিন্তু যেন তেন সিংহ নয়, কেশরলার সিংহ, 6.5 ফিট সে বিশাল দেহের নেতা। তার কণ্ঠ, শুধু তার বডি নয়, তার শরীর নয়, তার কণ্ঠ, তার সিদ্ধান্ত, তার রাগ, তার তেজ, তার কর্ম, সব মিলিয়ে একটা অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব এই বাংলায় ওভাবে জন্ম নিয়েছে। দেখেন তো, অনেকে শেরে বাংলা ফজলুল হকের কথা বলেন, অফকোর্স ইতিহাসে কিংবদন্তি, কিন্তু বঙ্গবন্ধুর মতো নন। অনেকে নেতাজি সুভাষচন্দ্রের কথা বললেন, কিংবদন্তি, বিদ্রোহী, কিন্তু বঙ্গবন্ধুর মতো নন। তিনি একটি জাতীয়তাবাদের সৃষ্টি করেছিলেন,
একটি জাতি সত্তার ধারণা দিয়েছিলেন। তিনি একটি মানচিত্রের স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি একটি স্বাধীনতার বীজ বপন করেছেন। আমি আবার বললাম, স্বাধীনতার যে বীজ বপন করেছেন, সেটাকে প্ল্যান্টেশন করে তারপরে ধীরে ধীরে সেটাকে নার্সিং করে একটি ফলবান বৃক্ষে রূপান্তর করেছেন, এবং সেই স্বাধীনতার ফল তিনি নিজের জীবনের বিনিময়ে আপনাকে আমাকে দিয়ে গেছেন। 2 বার তিনি জীবন দিয়েছেন, 3 বার তিনি জীবন দিয়েছেন, 4 বার তিনি জীবন দিয়েছেন, 12 বার তিনি জীবন দিয়েছেন। তার জীবনের 16টি বছর তিনি জেলখানায় কাটিয়েছেন। ইটস নট এ ম্যাটার অফ জোক। এই রাজনীতিতে 16 বছর তিনি শুধু জেলখানাতে কাটিয়েছেন। স্বল্প জীবন তার। 1920 সনে জন্ম, 1975 সনে মৃত্যু। কয় বছর জীবন হয়? সেই জীবনে যদি 16টি বছর তিনি শুধু জেল খাটেন এক নাগারে, তাহলে আর জীবনে রইলটা কি? নেলসন ম্যান্ডেলা বিশাল জীবন পেয়েছিলেন। সেই বিশাল জীবন 29 বছর জেল খেটেছেন। নেলসন ম্যান্ডেলার অর্ধেক জীবন পেয়েছেন। সেই অর্ধেক জীবনে তিনি 16 বছর জেল খেটেছেন। ফলে কি হলো? তার আত্মত্যাগ, তার স্যাক্রিফাইস বাংলার আনাচে কানাচে সব জায়গায় গ্রথিত রয়েছে। প্রত্যেকটা গাছের লতায় পাতায় স্বাধীনতার মন্ত্রের যে কবিতা রয়েছে, সেই কবিতার প্রথম লাইনটি বা প্রথম শব্দটি বঙ্গবন্ধু। আজকের এই দিনে 1975 সনে তিনি নির্মমভাবে নিহত হয়েছেন। সব মানুষের মতো তিনিও ভুল ভ্রান্তির ঊর্ধ্বে ছিলেন না। তিনি অপরাধ মুক্ত ছিলেন না। ভুল হয়েছে, অপরাধ হয়েছে, কিন্তু বিচার পাওয়ার তো যোগ্যতা তার রয়েছে, অধিকার তার রয়েছে। সেই অধিকার থেকে আমরা তাকে বঞ্চিত করে রয়েছি। কাজেই এই যে তার রক্ত, তার মৃত্যু, এটি আমাদের জাতির জন্য একটা দায় হয়ে আছে। এটি আমাদের জন্য একটা ঋণ হয়ে আছে, লায়াবিলিটিস হয়ে আছে। আর সেই লায়াবিলিটিস আমরা যতক্ষণ না পর্যন্ত শোধ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই জাতির মর্যাদা, এই জাতির সম্মান, এই জাতির আত্মমর্যাদা এবং স্বীকৃতি গ্লোবালি, ইন্টারন্যাশনালি এটি হবে না। আজকের এই শোকবাহ দিনে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার ভুল ভ্রান্তির জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছি, এবং তার মধ্যে যে ভালো গুণাবলীগুলো ছিল, সেই গুণাবলীগুলো যেন আমাদের নেতারা, তার চরিত্রে যে বিশালতা, তার নেতৃত্বের অনুপম গুণাবলী, তার সাহস, তার শক্তি, তার প্রজ্ঞা, তার মেধা, যা কিছু কল্যাণকর ছিল, সবগুলো যেন আমার নেতারা, আমাদের দেশের নেতারা আমরা ধারণ করতে পারি এই জাতিকে এগিয়ে নেওয়ার জন্য। মহান আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।